আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা দেখতে দেখতে আমাদের দুইটা ক্লাস শেষ করার পরে আজকে আমরা আমাদের 3 নম্বর ক্লাসে চলে এসেছি, অর্থাৎ গণিতের লেকচার 1 বাস্তব সংখ্যা। প্রথমে একটু বলবো, আপনাদেরকে ভর্তি করেছি 120টা ক্লাসের কথা বলে। এখন যদি মানে কোনো কারণে যদি 120-এর উপরে যদি 140টা ক্লাস হয়, এটাতে আপনাদের কি কারো কোনো সমস্যা আছে? এটা একটু জিজ্ঞাসা করে নিচ্ছি, সব কারোর কি সমস্যা থাকার কথা? আই মিন, না, কোনো সমস্যা নেই। আপনি বলছি কারণ না হচ্ছে ভাই, সমস্যা হবে না। গণিতগুলা কিন্তু আমাদের 120টা ক্লাস বলা হয়েছে, কিন্তু আসলে ক্লাস সংখ্যা বেশি হবে, এটা স্বাভাবিক, এটা জাস্ট একটা লেকচার প্ল্যান। কারণ বাস্তব সংখ্যায় একদিনে ক্লাস শেষ করা সম্ভব না, এটা আপনারাও বোঝেন, আমিও বুঝি, কারণ আমি ভালোভাবে শেখাবো, যেটা আমরা শিখবো সুন্দরভাবে শিখবো। যার কারণে আমরা স্লো ভাবে যাব, আস্তে ধীরে আমরা সম্পূর্ণটা মানে কোনো কিছু বাদ রেখে ফাঁক ফোকর রেখে আমরা শিখবো না। এটা হচ্ছে বিষয়। তাহলে চলেন আমরা শুরু করি। আজকে আমাদের যেটা আলোচনা দেখেন, বাস্তব সংখ্যা পার্ট 1, মানে বাস্তব সংখ্যার পরবর্তী আরো একটা ক্লাস হবে। এখন আসেন, প্রথমে আমরা একটু জানার চেষ্টা করব যে ভাইয়া, অঙ্ক আর সংখ্যা এই দুটোর মধ্যে আসলে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। সেটা হলো, আমরা এক কথায় দেখেন, অঙ্ক হচ্ছে সংখ্যা প্রকাশের যে প্রতীক, মানে সংখ্যা যে আমরা প্রকাশ করি এর যে প্রতীকটা সেটা হচ্ছে অঙ্ক। আমরা অঙ্ক জানি যে আমাদের পৃথিবীতে অঙ্ক আছে হচ্ছে 10টি। একটু মিউট করে রাখবেন, আপনাদের আজকে কোনো কাজ নেই, আজকে শুধু ক্লাস করতে থাকবেন। আচ্ছা, তো যেটা বলছিলাম দেখেন যে আমাদের সাবা মাহবুব এবং নিশিতা, আহ, হ্যাঁ সম্ভবত আপু, আপনারা হচ্ছে মিউট করে রাখবেন প্লিজ। তাহলে অঙ্ক হচ্ছে আমাদের 10টা পৃথিবীতে আছে, যেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে সার্থক অঙ্ক, আরেকটাকে আমরা বলি হচ্ছে সাহায্যকারী। একটা হচ্ছে সার্থক অঙ্ক আর একটা হচ্ছে সাহায্যকারী। সার্থক অঙ্কটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক, আর সাহায্যকারীটা হচ্ছে 0 হচ্ছে সাহায্যকারী। আর অঙ্ক মিলিত হয়ে আমাদের যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে সংখ্যা। যেমন আপনি বলতে পারেন 2, 3, 5, দেখেন 235 একটা সংখ্যা, তাই না? তা এইগুলোকে আমরা অঙ্ক আর সংখ্যা হিসাবে দেখে থাকি। এটা আমাদের আসলে আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় এখন থেকে শুরু হবে। সবাই একটু লিখবেন টাইপ 1। আমরা প্রথমে টাইপ 1 শিখব। আচ্ছা, টাইপ 1-এ আমরা শিখবো যে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম আর ক্ষুদ্রতম মনে রাখবেন, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা থেকে আসলে পরীক্ষাতে প্রশ্ন আসলে দুইটা জায়গা থেকে প্রশ্ন আসে। আপনাদেরকে যদি বলা হয় যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, আপনারা বলবেন যে ভাইয়া, যেহেতু 0 থেকে 9 পর্যন্ত তো সংখ্যা মানে অঙ্ক আছে, তাহলে 5 অঙ্কের বৃহত্তম মানে আমরা 5টা 9 দিব, আর 5 অঙ্কের ক্ষুদ্রতম মানে 5টা 0 দিব। আসলে এই 5টা 0 দিলে তো আমাদের ভুল যাবে, কারণ কি 5টা 0 মানে তো আমাদের কোনো সংখ্যাই গঠন হলো না। তাহলে সেক্ষেত্রে যখন আমাদের 5 অঙ্কের বৃহত্তম বা যত অঙ্কের বৃহত্তম বলবে সে কয়টা 9 দিব। আর যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম বা কখনো ক্ষুদ্রতম বলে, একটাই 1 দিয়ে বাকিগুলো আমরা 0 দিয়ে পূরণ করব। যেমন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইটা। এইগুলো আপনাদের বুঝতে হবে। এবার আসেন লেখেন, 1 নম্বর কোশ্চেন লিখবো আমরা, দ্রুত হাত চালাতে হবে। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নটা বলা হয়েছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে, একটু দ্রুত হাত চালাতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের, আমি কিন্তু ম্যাথ সংক্ষিপ্ত লিখবো, বাট আপনাদের ফুল লিখতে হবে। আবার বলছি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? তাহলে অন্তর মানে আমরা জানি, যেটাকে আমরা অন্তর বলবো এটাকে আমরা পার্থক্য বলবো, এটাকে আমরা ডিফারেন্স বলবো, এটাকে আমরা বিয়োগফল বলবো, এটাকে আমরা এভরিথিং সবকিছুই বলবো। তাহলে সেক্ষেত্রে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে আপনি 4 অঙ্কের বৃহত্তমটা বাদ দিলে কি অ্যান্সার আসবে? এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আপনাকে যখন বলা হয়েছে, তার মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কিভাবে দিব? একটা 1 দিব, বাকিগুলো আমরা 0 দিয়ে পূরণ করব। তার মানে 4টা 0 দিলেই আমরা বুঝে ফেলবো যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে। পরক্ষণে আবার বলছে যে ভাইয়া 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 4 অঙ্কের বৃহত্তম মানে আমরা 4টা 9 দিব। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে আমরা হচ্ছে 4টা 9 দিব। তাহলে এবার আমাদেরকে কোশ্চেনে বলেছে যে এর অন্তর কত। তাহলে অন্তর মানে কি, আমরা বিয়োগ করে দিব এবার। তাহলে এটা যদি আমরা একটু বিয়োগ করে দিই তাহলে কত হবে? 1 হবে। দেখেন তো সবাই বুঝতে পারছেন কিনা? তাহলে এই টাইপের যত কোশ্চেন আছে আমরা পারবো তো, বলেন তো ক্লিয়ার কিনা এখন? এটা আপনার যোগ পড়তে পারে পরীক্ষাতে, এটা আপনার বিয়োগ পড়তে পারে, যেভাবে পড়ুক না কেন আপনি অনায়াসে এইভাবে করে ফেলবেন। বুঝতে পেরেছি? সবাই একটু বলেন তো ক্লিয়ার কিনা। জি ভাইয়া। জি, রেসপন্স করতে হবে, আর জি যখন ভাই। প্রবলেম হবে অবশ্যই আমাকে বলবেন যে ভাই আমি এই জায়গাতে বুঝতে পারি নাই, আমি অবশ্যই আলোচনা করব। এবার আসেন, এই সেম টাইপের একটা কোশ্চেন পরীক্ষাতে অন্যভাবে আসতে পারে। এইভাবে বলতে পারে যে 2 0, ধরেন বলা হয়েছে 2028 দ্বারা গঠিত, দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার দুইটা কোশ্চেন এখান থেকে আসতে পারে। ক্ষুদ্রতম সংখ্যার হয় আপনাকে বলবে সমষ্টি কত,
অথবা আপনাকে বলবে যে এর গড় কত। একটা আপনাকে বলবে যে সমষ্টি কত, অথবা আপনাকে বলবে গড় কত। এই জায়গাটা মনে রাখতে হবে। এখন কথা হলো যে ভাই আপনি যে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি বের করবেন, তার আগে তো আগে আপনাকে বৃহত্তম আর ক্ষুদ্রতম খুঁজে বের করতে হবে। তাহলে আমি যদি এই সংখ্যাটাকে বৃহত্তম লিখতে চাই, তাহলে বলেন তো আমি বৃহত্তম কি লিখতে পারবো প্রিয় ভাই বোনেরা? একটু বলে ফেলবেন আমাদের। 8। এখন কিন্তু অঙ্ক দেওয়া, আট হ্যাঁ, যখন আমাদের দুই কখনো শূন্য অঙ্ক দেওয়া থাকবে, দুই শূন্য হ্যাঁ রাইট, অর্থাৎ আমাদের অঙ্ক যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই বড় থেকে ছোট সাজালে আমরা বৃহত্তম পাবো। তার মানে 8 হচ্ছে সব থেকে বড়, তারপরে হচ্ছে 2, তাই না, তারপরে হচ্ছে 2, তারপরে 0, এই হচ্ছে বৃহত্তম গঠন হইলো। আর যদি আমরা এটাকে ক্ষুদ্রতম গঠন করতে চাই, তাহলে অবশ্যই আমরা 0 দিয়ে শুরু করবো, তাই না? 0 দিয়ে শুরু করবেন তো নাকি? না, 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 আগে আমরা 0 শূন্য। দিয়ে শুরু করতে পারবো না, কেন? শূন্য আচ্ছা, দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, কারণ দুই দেখেন, শূন্য কারণ হচ্ছে আমি যদি 8। শুরুটা আগে দিতাম, তাহলে সেক্ষেত্রে দেখেন তো আমাদের সংখ্যা তো তাহলে আর 4 অঙ্ক বিশিষ্ট হইলো না, হয়ে গেল তো 3 অঙ্ক বিশিষ্ট, তাই না? তাহলে সেক্ষেত্রে 2 দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্রথমে 2 দিব, তারপরে 0 দিয়ে, তারপরে 2 8 দিব। এখন সমষ্টি মানে আপনি যোগ করবেন, অর্থাৎ যোগ করলে এরকম আসবে। আর যদি সংখ্যাটির গড় বের করতে বলে তাহলে কি করবেন? যদি গড় বের করতে বলে ভাই বোনেরা, তাহলে আমাদের কাজ কি? গড় বের করতে বলে আমরা সরাসরি আপনার 2 দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে 2 দিয়ে ভাগ করলে 5 1 2 4, অর্থাৎ 5124 হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। একটু মন থেকে বলবেন যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা সবাই সুন্দর করে বুঝতে পেরেছি কিনা। ক্লিয়ার? জি, ক্লিয়ার। বুঝলাম যে একটা বই রাখতে হবে, খায়রুল স্যারের বইটা থাকলে সব থেকে বেস্ট হবে। খায়রুল স্যারের বই থেকে এই যে আমি 2টা ম্যাথ করালাম, বাকিগুলো আপনারা করতে পারবেন, মানে 36 থেকে 42 পর্যন্ত ম্যাথ আপনাদের হোমওয়ার্ক থাকবে। কথা বুঝতে পারছেন? কোনোটাই প্রবলেম হলে গ্রুপে স্যার, আলোচনা। কত পেজ? হ্যাঁ, পেজ নাম্বারটা নাও মিলতে পারে। স্যার, পেজ কত? এটা হচ্ছে বৃহত্তম ক্ষুদ্রতম স্যার, সংখ্যা, আমার এটা করবেন। আমার আহ স্যার নতুন, বই হচ্ছে আবার নিউ। হচ্ছে ষষ্ঠ এডিশনের বইয়ের 8 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, তাহলে এটা গেল। হ্যাঁ, এবার চলেন তাহলে আমরা এইটা বুঝে ফেললাম, প্লিজ তাই? আবার একটু বলেন ভাই, এসডব্লিউ কথা টা কম কি বলেন হবে, please। আবার একটু বললে ভালো হতো। কোনটা বলবো? এসডব্লিউ টা কি হবে সেটা একটু আরেকবার বললে ভাইয়া এইটা ভালো হতো। বললাম যে এই বৃহত্তম ক্ষুদ্রতম যে 2টা ম্যাথ করালাম, আপনার কাছে যার কাছে যে বই আছে সেই বই থেকে আপনি এই টাইপের ম্যাথ গুলো করে ফেলবেন। কোনো প্রবলেম হলে সেটা আমাদের কাছে জানাবেন। আমার কাছে ফাইনাল বেসিক ম্যাথ আছে, ষষ্ঠ আচ্ছা, এডিশন। ষষ্ঠ এডিশন যাদের কাছে আছে তাদের বই হচ্ছে 8 নম্বর পৃষ্ঠা, 36 থেকে 42 পর্যন্ত আপনার কাজ থাকবে। আর আপনাদেরকে বলেছিলাম, আলিমা আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন বোন? জি ভাইয়া, সালাম আপনাকে আমি আলাইকুম। 100 টাকা আজকে মিষ্টি খেতে দিব। এত সুন্দর নোট, এত সুন্দর অ্যাসাইনমেন্ট, অমায়িক হয়েছে। শুধু একটা ভুল করছেন, সেটা থ্যাংক হচ্ছে ইউ ভাইয়া। আপনি গ্রুপের মানে জি ভাইয়া। খাতার মধ্যে অবশ্যই আমাদের গ্রুপের নামটা এবং আমার নাম সহ আপনার নাম এটা সুন্দর করে লিখে দিবেন। জি। দেখতেছেন তো এখনো আচ্ছা ভাইয়া। কার্টেসি ছাড়া 2022 সালে ক্লাস করাইছি, সেই নোটগুলো সবাই কার্টেসি বিহীন ভাবে শেয়ার করতেছে, এগুলো খারাপ লাগে। 2 বছর আগে কত কষ্ট করে ক্লাসগুলো নিয়েছিলাম। তাহলে এই আপনার নোটটাও কিন্তু শেয়ার হবে আজ থেকে 2 বছর পরে, যে শেয়ার হবে। তাহলে সেক্ষেত্রে আপনি এটা একটু করে তারপরে আবার এটা আপনি পোস্ট করবেন, ওইটা আমি পেজে পোস্ট করব, ঠিক আছে? নোটটা খুবই সুন্দর আচ্ছা হয়েছে, ভাইয়া, 100 ঠিক টাকা আছে। মিষ্টি। আপনি মিষ্টির টাকাটা আমার কাছ থেকে নিয়ে নিবেন, এটা মিষ্টি খাবেন। আচ্ছা, আচ্ছা তাহলে ভাইয়া, এখান ঠিক থেকে আছে। এটা গেল, তাহলে 36 থেকে 42 আপনার হোমওয়ার্ক থাকবে। ভাই মিউট করে দিবেন, কথা হয়ে গেলে মিউট করে দিবেন। তাহলে আমরা টাইপ 1 বুঝলাম, এবার চলেন পরের টাইপে চলে যাব। লেখেন টাইপ 2। আচ্ছা, আমরা 2 নম্বর টাইপ শিখবো এখন। দেখেন কত মজার ম্যাথ, যদি একবার বুঝতে পারেন ম্যাথের মতো সহজ সাবজেক্ট মনে হয় পৃথিবীতে আর কিছু নাই। জোড় বিজোড় সংখ্যা। এখন কথা হলো যে জোড় বিজোড় সংখ্যা দিয়ে কিভাবে ম্যাথ পরীক্ষাতে আসে। এক টাইপের ম্যাথ জোড় বিজোড় থেকে আসে। তার আগে আপনারা একটু কষ্ট করে নোট লিখবেন। লেখেন, নোটে লেখেন, জোড় বললে, জোড় বললে 0, এবং বিজোড় বললে 1 ধরতে হবে। একটু লিখে নেন, 1 ধরতে হবে। তারপরে লিখবেন অবশ্যই জোড় সংখ্যা হয়, অবশ্যই জোড় সংখ্যা হয় 2 দ্বারা গুণকৃত সংখ্যা, 2 দ্বারা গুণকৃত সংখ্যা। এটা নোটের মধ্যে লিখবেন, 2টা নোট দিয়েছি জাস্ট, এই যে এইটা দিয়ে জোড় বেজোড় শেষ। প্রশ্ন হচ্ছে ভাই পাগলামি করেন নাকি? দেখেন কত মজা। আমাদের একটা প্রশ্ন ধরেন পরীক্ষাতে দিয়েছে, যেটা আমাদের বিসিএস এর প্রশ্ন ছিল। বিসিএস এর প্রশ্নটা কেমন ছিল? বলা ছিল এক্স ও ওয়াই উভয়ই বিজোড় সংখ্যা হলে, এক্স ও ওয়াই উভয়ই বিজোড় সংখ্যা হলে, উভয়ই বিজোড় সংখ্যা হলে, উভয়ই বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে? নিচের কোনটি জোড় হবে? নিচের কোনটি জোড় হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে। কি একটা প্রশ্ন, তাই না? দেখেন আপনাদের কিন্তু অলরেডি শেখানো হয়ে গেছে
তার আগে আমাদের এগুলো অপশন টেস্টের মাধ্যমে করতে হবে, সবগুলো অপশন না থাকলে তো এই ম্যাথগুলো করা যায় না। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান আছে, অপশন খতে বলা হয়েছে আপনার এক্স প্লাস ওয়াই, অপশন গতে আছে এক্স ওয়াই, অপশন ঘতে আছে হচ্ছে এক্স ওয়াই প্লাস টু। প্রশ্ন হচ্ছে এ আবার কেমন ভাবে করব, একটু খেয়াল করে নিবেন। আমাদের বলা হয়েছে এক্স এবং ওয়াই উভয়ই বিজোড় সংখ্যা, তার মানে দুইটা সংখ্যাই বিজোড়, তার মানে দুইটা বিজোড় বললেই ভাই এক ধরবেন। তার মানে এক্স এর মানও আমরা এক ধরবো, ওয়াই এর মানও আমরা এক ধরবো। এবার এখানে মানগুলো বসাবেন, এক্স ওয়াই এর জায়গায় বসায় দেখবেন কোনটা জোড় হয়। যেমন দেখেন আপনি যদি এক্স এর মানে এখানে এক বসান, প্লাস ওয়াই এর মানে এক বসান, আর এক ছিল, তার মানে তো তিন হয়ে যাচ্ছে, তো আর জোড় হইলো না, তার মানে এটা অ্যান্সার না। পরে দেখেন এক্স প্লাস ওয়াই, তার মানে ওয়ান প্লাস ওয়ান, তার মানে দুই, দেখেন জোড় সংখ্যা পেয়ে গেছেন, এটা অ্যান্সার। এক্স ওয়াই গুণ আকার আছে, এক্স ওয়াই গুণ আকার আছে, তার মানে ওয়ান ইন্টু ওয়ান এককে এক হয়, এটা আমাদের বেজোড় সংখ্যা, এটাও হচ্ছে না। এক্স ওয়াই প্লাস টু মানে কি ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু, তার মানে এককে এক, দুই যোগ করলে তিন, এই তিন দেখেন বেজোড় সংখ্যা, এটাও জোড় হইল না। সুতরাং আমাদের অ্যান্সারটা হচ্ছে খ। প্রিয় ভাই বোন, আমরা কি মন থেকে বলেন তো বুঝতে পারছেন কিনা? জি বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে স্যার পেরেছেন? বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। স্যার এটা আবার বলেন। কোন জায়গাতে বোঝেননি বোন একটু বলেন তো দেখি। এক্স ও ওয়াই উভয় বেজোড় সংখ্যা ওই জায়গাটায়। উভয় আচ্ছা, বেজোড় গ্রুপে সংখ্যা গ্রুপে না হলে আমি কোনটি লিংক দিয়েছি, তাই এরা লিংক পাচ্ছে না কেন, আমাকে মেসেজ দিচ্ছে কেন? আচ্ছা, সানজিদা আক্তার বোন কি আছেন? আপনি কি লিংক পেয়েছেন? এরা কি গ্রুপে থাকে না, না কই থাকে? বুঝলাম না, সবাইকে তো অ্যাড করলাম, তো মেসেজ দিচ্ছে। আচ্ছা, কোন জায়গাতে বোঝেননি বোন বলেন। এক্স ও ওয়াই উভয় বেজোড় সংখ্যা হলে। তাহলে উভয়ই বিজোড় মানে কি? বিজোড় মানে ধরতে বলছি কত, ওয়ান, তার মানে এক্স ও বিজোড় ওয়াই ও বিজোড়, তার জন্য এক্স এর মানও এক, ওয়াই এর মানও এক। এবারে মানগুলো শুধু এই জায়গাতে বসাবেন, এই যে বসাই দেখবেন কোনটার মাধ্যমে জোড় সংখ্যা পাওয়া যায়, ওটাই অ্যান্সার হবে। বুঝতে পেরেছেন? কই হারাই জি গেছে? কথা বলবেন ভাই, কথা বলতে হবে ক্লাসে, কথা না বললে জি জীবনে ক্লাস বুঝতে করা যায় পারছি। না। হ্যাঁ, যে প্রশ্ন করবেন সে পরবর্তীটা বুঝতে পারছেন কিনা এটা বলবেন। আচ্ছা, এরপরের কোশ্চেনটা কেমন বলছে দেখেন, বলা হয়েছে কি যে নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা, নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা। এই আবার কি প্রশ্ন যে ভাইয়া, এতক্ষণ তো ঠিক ছিল এক্স ওয়াই কোনটা জোড় বেজোড় তা নাই বুঝতে পারছিলাম, এখন বুঝবো কেমনে? এক্স ওয়াই একটা সংখ্যা আছে ধরেন, পরে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই, অপশন গতে ধরেন বলা হয়েছে এক্স ওয়াই প্লাস টু, অপশন ঘতে ধরেন বলা হয়েছে টু এক্স। এখন তো একটা যন্ত্রণা হয়ে গেল, কিভাবে অ্যান্সার করব? বিষয়টা হচ্ছে দেখেন, অবশ্যই জোড় সংখ্যা হবে কোনটা। আমরা একটা নোট লিখছিলাম না, দুই দ্বারা গুণকৃত সকল সংখ্যায় জোড় হয়, বলছিলাম লিখছিলাম না নোটের মধ্যে? তাহলে এখানে আপনারা বলেন তো এই চারটা অপশনের মধ্যে কোনটা দুই দ্বারা গুণকৃত সংখ্যা রয়েছে? দুই দ্বারা গুণ আছে কোন সংখ্যাটার মধ্যে, কেউ বলতে পারবেন? শেষেরটা। শেষেরটা না ভাই, লাস্টেরটা। দেখেন দুইয়ের সাথে কি, এক্স এর সাথে দুই গুণ আকার আছে, তার মানে দুই দ্বারা গুণকৃত সংখ্যাই কিন্তু এটা। বুঝতেছেন? দুই দ্বারা গুণকৃত সংখ্যাই হচ্ছে এটা। এখন প্রশ্ন হচ্ছে ভাই জি স্যার। আসলে কি এটা কেমন হয়, তার মানেটা হলো আমি জোড়ের সাথে দুই গুণ করি বা আমি বেজোড়ের সাথে দুই গুণ করি, মানে আপনি জোড় সংখ্যার সাথে দুই গুণ করেন বা বেজোড় সংখ্যার সাথে দুই গুণ গুণ করেন, প্রত্যেকটা ক্ষেত্রেই মনে রাখবেন জোড় সংখ্যা পাওয়া যায়। যেমন ধরেন আপনি তিনের সাথে দুই গুণ করছেন, তিন একটা বেজোড় সংখ্যা, তাহলে এর সাথে গুণ করলে দেখেন ছয় পাচ্ছেন। আবার চারের সাথে যদি দুই গুণ করেন, চার দুগুণে আট হয়, দেখেন সবগুলো জোড় পাচ্ছেন। মানে আপনি জোড় ধরলেও জোড় পাচ্ছেন, বেজোড় ধরলেও জোড় পাচ্ছেন। এটা কখন পাচ্ছেন? যদি আমি দুই দিয়ে গুণ করি তাইলেই আমি পাই। তাহলে অবশ্যই জোড় সংখ্যা হবে দুই দ্বারা গুণকৃত সংখ্যা, তার মানে টু এক্স অ্যান্সার। প্রিয় ভাই বোন, আমরা কি বুঝতে পেরেছি? একটু বলবেন ক্লিয়ার কিনা। জি স্যার জি ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া। এই টাইপের ম্যাথ আছে হচ্ছে আপনার 43 থেকে 53 পর্যন্ত সবাই করে ফেলতে হবে, একটা ম্যাথও বাদ দেওয়া যাবে না, হ্যাঁ? তাহলে আমরা 36 থেকে কিন্তু ম্যাথ শুরু করেছি, যেখানে অলরেডি আমরা 53 পর্যন্ত দেখেন ম্যাথ শেষ। কয়টা শেখালাম ভাই? চারটা ম্যাথ শেখাইছি। চারটা শেখায় কর্তৃক ম্যাথ এখন নিজে করতে পারবেন, এটাই হচ্ছে শেখা। শেখা মানে আমি আউল ফাউল গল্প গল্প করলাম আর শেখা হয়ে গেল, ও শেখার কোনো মূল্য নেই। এরপরে প্রবলেম হলে আমি আসি, শুধু কোশ্চেন করবেন, আর কোনো কাজ নাই। আচ্ছা, এইবার লেখেন সবাই, পরবর্তী টাইপের নাম দিবেন। পরবর্তী টাইপ 3-এর নাম দিব মূলদ অমূলদ। পরবর্তী টাইপের আমরা নাম দিব মূলদ অমূলদ সংখ্যা। এখন আমরা মূলদ অমূলদ সংখ্যা চিনব। দেখেন এটাও কত মজা। সেটা হলো, আপনি প্রথমে লেখেন মূলদ সংখ্যা চেনার উপায়। মূলদ সংখ্যা চেনার উপায়। আমরা আগে একটু উপায়গুলো লিখবো। মূলদ সংখ্যা চেনার উপায় কি কি আছে? 1 নম্বর লিখবেন, 1 নম্বর লিখবেন শূন্য পূর্ণ সংখ্যা, দ্রুত লিখতে হবে। 1 নম্বর লিখবেন শূন্য পূর্ণ সংখ্যা,
তারপরে লিখবেন প্রকৃত, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর লিখবেন হচ্ছে আবৃত, 2 নম্বর লিখবেন হচ্ছে আবৃত। 3 নম্বরটা লিখবেন হচ্ছে সসীম, 3 নম্বরটা লিখবেন হচ্ছে সসীম। আর 4 নম্বর লিখবেন, 4 নম্বর লিখবেন যে পূর্ণবর্গ। খেয়াল করেন যে আপনার হচ্ছে এক কথায় বর্গমূল, বর্গমূল বা ঘনমূল করে, বর্গমূল বা ঘনমূল করে পূর্ণ সংখ্যা পাওয়া গেলে, পূর্ণ সংখ্যা পাওয়া গেলে, পূর্ণ সংখ্যা পাওয়া গেলে প্রিয় ভাই বোন একটু লিখে আমাকে বলবেন যে ভাই এই 4টা কথা লেখা হয়েছে, এখন আমরা এটা ব্যাখ্যা করব এক একটা করে। জি ভাইয়া হয়েছে। আচ্ছা গুড, একটু দ্রুত দ্রুত লিখতে হবে। তাহলে দেখেন শূন্য তো আমরা চিনি ভাই, তার মানে শূন্য মূলদ সংখ্যা, আর দেখার দরকার নাই। কথা হচ্ছে ভাই পূর্ণ সংখ্যা কোনটা? পূর্ণ সংখ্যা মানে পৃথিবীর যত ধনাত্মক সংখ্যা আছে আর যত ঋণাত্মক সংখ্যা আছে সবই পূর্ণ সংখ্যা। মানে আমি যদি বলি -234, এটাও আমাদের পূর্ণ সংখ্যা। আবার যদি বলি 238, এটাও আমাদের পূর্ণ সংখ্যা। তার মানে এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। আচ্ছা, এবার আসেন প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। প্রকৃত ভগ্নাংশটা হলো যে আপনার লব ছোট হবে হর বড় হবে, ধরেন 3/4। প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে লব ছোট হর বড়, এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর 4/3 এটাকে আমরা বলবো অপ্রকৃত, কারণ লব বড় হর ছোট। তাহলে লব ছোট হর বড় এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট সেটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা। 1 নম্বর কথাটা কি বুঝতে পেরেছি আমরা? জি বুঝতে জি পেরেছি ভাইয়া। জি আচ্ছা, স্যার। এরপরে আসেন পরেরটায় চলে যাব। 2 নম্বর কথাটি কি ছিল? 2 নম্বর কথাটি কি ছিল সেইটা খেয়াল করেন। 2 নম্বর কথাটি আমাদের বলা ছিল আবৃত। যখন আমরা 9-10-এ পড়তাম তখন কিন্তু আমরা পৌনপুনিক বলে কিছু একটা জেনেছিলাম, যে 4 পয়েন্ট ধরেন 3, 5, 7 এটার উপরে একটা পৌনপুনিক দেওয়া আছে। ভাই এই যে পৌনপুনিক থাকা যে সমস্ত সংখ্যা আছে ও চোখ বুজে বলবেন মূলদ সংখ্যা, ওর আর কিছু দেখার নাই। ক্লিয়ার ভাবে বুঝছেন আবৃত কি বুঝছি আমরা? তাহলে আবৃতটা জি হচ্ছে স্যার। যে যদি আমাদের উপরে পৌনপুনিক থাকে অবশ্যই সেটা আবৃত হয়। তাহলে এটাও আমরা বুঝে ফেললাম। সসীম মানে কি? দশমিকের পরে আপনি সংখ্যা গুনতে পারবেন। যেমন ধরেন 4.35, দেখেন এই যে দশমিকের পরে 2টা সংখ্যা আছে আপনি গুনতে পারছেন, এই যে যদি গোনা যায় সেটাই হচ্ছে সসীম। তার মানে এটা আপনি গুনতে পারছেন, এটাই সসীম। চতুর্থতে বলছে বর্গমূল আর ঘনমূল করে আপনি পূর্ণ সংখ্যা পাবেন। আচ্ছা, √25 ভাঙলে কত পাওয়া যায়? 5। 5 পাওয়া যায় না, তাহলে √25 মানে 25-এর বর্গমূল করলে 5 পাবেন। ভাই বর্গমূল এখন না বুঝলেও চিন্তা নাই, বর্গমূলের ক্লাস আছে সেকেন্ড লেকচারে, পেশার নাই। তাহলে এখানে এই যে বর্গমূল করে আমি 5 পাচ্ছি, তার মানে এই √25 এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আবার যদি আমাদের এরকম থাকতো এই যে এটাও কিন্তু আমাদের মূলদ হইতো, কারণ এটা ঘনমূল আছে। আমরা ঘনমূল যদি ভাঙতাম আমরা বলতে পারতাম 2⁵, উপরে পাইতাম 3, 3 যদি উঠে যায় শুধু 2 থাকে। তার মানে ঘনমূল আর বর্গমূল করে যদি আমি পূর্ণ সংখ্যা মান পাই সেটাকে আমি বলবো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা যদি বুঝে থাকেন একটু লিখবেন এমডি। ভাই না বুঝলেও ক্লাস রেকর্ড থাকবে, প্রয়োজনে আরেকবার একটু দেখবেন, তারপরে আমাকে কোশ্চেন করলে আমরা গ্রুপে আলোচনা করব। ঠিক আছে, কিন্তু ক্লাসের মধ্যে আমরা একটু স্কিপ করার চেষ্টা করব, তাহলে আগাতে পারবো না, আমাদের তো আগাতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে ধন্যবাদ যারা আছেন সবাইকে, অসংখ্য ধন্যবাদ। এরপরে চলেন ভাইয়া পরবর্তীতে চলে যাব, লেখেন অমূলদ সংখ্যা চেনার উপায়। অমূলদ সংখ্যা চেনার উপায় এখন আমরা শিখবো হচ্ছে অমূলদ সংখ্যা চেনা। 1 নম্বরে লিখবো √ওভারের মধ্যে মৌলিক সংখ্যা, √ওভারের মধ্যে মৌলিক সংখ্যা অমূলদ সংখ্যা হয়। 2 নম্বরটা আমরা দেখবো, খেয়াল করবেন 2 নম্বরটা আমরা দেখবো হচ্ছে অসীম, এটা সসীম হবে না, অসীম। 3 নম্বরটা লিখবেন যা দেখতে ভাল লাগে না, যা দেখতে ভাল লাগে না, যা দেখতে সুন্দর নয়, যা দেখতে সুন্দর লাগবে না সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। আর 4 নম্বরটা লিখবেন বর্গমূল ও ঘনমূল করে, বর্গমূল ও ঘনমূল করে পূর্ণ সংখ্যা পাওয়া না গেলে, করে পূর্ণ সংখ্যা পাওয়া না গেলে, পূর্ণ সংখ্যা পাওয়া না গেলে, পাওয়া না গেলে। দেখেন তো ভাই বোনেরা লেখা হয়েছে কিনা, লেখা হলে বলবেন যে ভাইয়া এটা লেখা কমপ্লিট হয়েছে। জি ভাইয়া লেখা কমপ্লিট। সবার কি হয়েছে? আচ্ছা না এখন স্যার, জি পরে ভাইয়া। নোট করবো। বুঝেনি? স্যার পরে নোট করবো আবার ক্লাস দেখে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আরো বেশি ভালো হবে, নিজের মতো করে পরে যখন নোট করবেন আরো মজা পাবেন। আচ্ছা এইবার আসেন ভাই, অসীম মানে তো আমরা চিনি, আর রুট মৌলিক মানে কি? মৌলিক সংখ্যাগুলো আলোচনা করিনি, করব। যেমন 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা রয়েছে। রুটের মধ্যে যদি আমি 3 লিখতাম এটা কিন্তু রুটের মধ্যে মৌলিক সংখ্যা, তার মানে এটা অমূলদ হয়ে যেত। অসীম মানে কি? 2.3, 4, 5, 6, 7 মানে যা শেষ নাই, এটা অসীম, এটা অম্লদ সংখ্যা। যা দেখতে সুন্দর না, একটু পরে যাচ্ছি।
আর বর্গমূল ঘনমূল করে আপনি মান পাবেন না। যেমন ধরেন আপনি রুট ওভার দিয়ে 7 লিখে বসে আছেন, এর কি আপনি পূর্ণ সংখ্যায় মান পাবেন? মানে বর্গমূল করে আমি পূর্ণ সংখ্যা পাচ্ছি না, যার জন্য এটাকে বলবো অমূলদ সংখ্যা। এখন আমরা একটু কোশ্চেনে চলে যাব যে ভাই কোশ্চেন গুলা কেমন হয়। চলেন একটা বিসিএস এর প্রশ্ন দেখি। আমাদের প্রশ্নে বলা হয়েছে কেমন দেখেন, বলা হয়েছে নিচের কোনটি নিচের কোনটি অমূলদ সংখ্যা, এটা বিসিএস এর ভাইয়া প্রশ্ন তিন ছিল। নাম্বারটা, ভাইয়া বলেন। ভাইয়া ওই যে অসীম যেটা সেটা তো হচ্ছে যার কোনো শেষ নেই। হ্যাঁ, আর যা দেখতে ভাল লাগে না ওইটা বুঝতে পারিনি। যা যাবো ভাই দেখতে ভাল যাবো, লাগে না একটুখানি ওইটা ধৈর্য ধারণ করেন না। আমি একদিন বলেছি আমার ক্লাসটা একটু শেষ করতে দিবেন। আমি যে কথাটা আমার ওকে, মুখ ঠিক দিয়ে আছে। বের হবে ওটার ব্যাখ্যা আপনার না করে আমি শেষ করব না, এটা পেশার নিয়ম না ইনশাল্লাহ। হ্যাঁ, নিচের কোনটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। নিচের কোনটি অমূলদ সংখ্যা একটু লেখেন। নিচের কোনটি অমূলদ সংখ্যা? অপশন কতে আমাদের কি দিয়েছে দেখেন। অপশন কতে দিয়েছে 0.4 পৌনপুণিক। অপশন খতে দিয়েছে √9। এটা বিসিএস এর প্রশ্ন ছিল, দেখেন আপনারা সব ক্যাডার হয়ে গেছেন আজকে। 3639 পৌনপুণিক। অপশন ঘতে ছিল হচ্ছে √27/48। দেখেন তো কোনটা অ্যান্সার হতে পারে আপনাদের দৃষ্টিকোণ থেকে। 4 নাম্বারটা আনসার হবে। কে চার বললেন গো এটা? নাম্বারটা। জি, মাশাআল্লাহ, আমি বলেছি। আমার ভাই বোনেরা তো খুব এক্সপার্ট। শোনেন, আপনারা কার স্টুডেন্ট বলেন তো? মানে কার কার ভাই বোন, মানে কার আর কি, এটা বলেন আগে। মারুফ ভাইয়ের ভাই সুতরাং বোন। পাগলামি করার সুযোগ নাই, আবার বলছি। আপনারা কিন্তু পার্সোনাল ব্যাচে পড়তেছেন, পাগলামি করবেন না। ওই যে এটা দেখেছেন বলে এটাই আগের থেকে উত্তর দিয়ে দিবেন, কি কিছু করেছেন আপনি না করে আগের থেকেই ঘ নম্বর, এই কাজগুলো করা যাবে না। আমার কথা হয়তো বা আপনারা শুনতে খারাপ লাগলেও, যেহেতু আপনারা আমার পার্সোনাল ব্যাচের, যার জন্য আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে আমার কোনো গায়ে বাঁধবে না, এটা মাথায় রাখেন। আমি পাবলিকের সাথে খারাপ আচরণ করবো না, কিন্তু আপনাদের আমি আবার ছেড়েও দিব না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এইটা একবারে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আগে বুঝে নিবেন যে আসলে প্রশ্নটা কি বলছে, আগে একটু বুঝি। এটা আমাদের মূলদ সংখ্যা কারণ পৌনপুণিক আছে, তার মানে এটা অ্যান্সার না। √9 কে ভাঙলে 3 পাওয়া যায়, তার মানে এটা হচ্ছে আমাদের কি সংখ্যা, এটাও আমাদের মূলদ, এটাও তাহলে অ্যান্সার না। এটার উপরে পৌনপুণিক আছে, তাহলে এটাও অ্যান্সার না। এইভাবে আপনারা বলেছেন ঘ নম্বর, কিন্তু ভাই আরেকটু তো ভাবতে হবে। এই দেখেন এখানে যদি আমি ভাঙি আমি পাবো 3 নং 27। আমি নিচে ভাঙলে পাবো 3 ষোলো কত 48। এবার আসেন √ওভার দিয়ে 3 × 9 কে লিখতে পারবেন 3-এর স্কোয়ার। আবার আপনি নিচে আসেন 3 × 16 কে লিখতে পারবেন 4-এর স্কোয়ার। প্রিয় ভাই বোন, আমরা জানি স্কোয়ার আর রুট উঠে যায়। তাহলে স্কোয়ার আর রুট যদি উঠে যায়, যে এখান থেকে 3টা বাইরে চলে আসলো, তার মানে থাকবে হচ্ছে 3√3। আর এখানে দেখেন স্কোয়ার আর রুট উঠে গেলে থাকবে 4, তার মানে 4√3। এটা কেটে গেলে কি হয় 3/4। 3/4 মূলদ নাকি অমূলদ বলেন? মূলদ। আগে বললেন কেন যে এটা অ্যান্সার? কারণ প্রকৃত হ্যাঁ, প্রকৃত। প্রকৃত তাহলে ভগ্নাংশ। আমার কথা কি বুঝতে পেরেছেন? তার মানে বিসিএস এর যে প্রশ্নটা, এই যে প্রশ্নটা দেওয়া ছিল, এখানে কোনো উত্তরই ছিল না। ক্লিয়ার ভাবে কি বোঝা গেছে? জি সবাই কি স্যার, বুঝেছেন? কারোর কন্টিনিউ। কি কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া। অন্যরা কি না ভয় ভাইয়া, পাচ্ছেন কোনো নাকি? কোশ্চেন কথাবার্তা নেই। বললেন, মাঝে মাঝে একটু সারা শব্দ দিয়েন, তাহলে ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা এরপরে চলেন পরে যাব আমরা সামনে। আচ্ছা, নিচের কোনটি, লেখেন নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অম্লজ সংখ্যা? নিচের কোনটি অম্লজ সংখ্যা? অপশন কতে ছিল 1.111। অপশন খতে ছিল 1.101010। অপশন গতে ছিল 1.10010101001। অপশন ঘতে ছিল 1.101010010001। আমার এক বোন আমাকে প্রশ্ন করেছিলেন যে 3 নম্বরটা বুঝিনি, সুন্দর না বুঝবো কেমনে। বোন, আপনার কাছে আমার প্রশ্ন। প্রশ্নটা হলো আপনি একটু বলবেন যে এটা আপনার দেখতে সব থেকে খারাপ লাগছে কোনটা, একটু বলেন। অন্য কেউ অ্যান্সার দিবেন না, আমার যে বোনের কোশ্চেনটা ছিল সে বলবে। সম্ভবত আয়েশা আপু। জি ভাইয়া। হ্যাঁ বোন, একটু বলেন দেখি তাহলে এটা কি দিয়ে কি, কোনটা দেখতে ভালো লাগছে না আপনার কাছে, তাই বলে আপনার চোখ দিয়ে বলেন, চর্ম চক্ষু দিয়ে বলেন। ভাইয়া গ নাম্বারটা দেখতে ভালো লাগতেছে না। তাহলে এবার কি অম্লজ সংখ্যা চিনতে পেরেছেন? জি ভাইয়া। কোনটা দেখতে ভালো লাগছে না, গ নম্বর না ঘ নম্বর সেটা বলেন। গ নাম্বার। গ নম্বর দেখতে ভালো লাগছে না, তো তো আপনার চোখ ভালো না। এখানে দেখেন শেষেরটা ভালো লাগতো। শেষেরটা ভালো লাগছে না মানে কি গোছানো না ভাই, এক কথায় জি সুন্দর স্যার, নয় বলবে, একসাথে। গোছানো না। যেমন দেখেন এখানে দেখেন খেয়াল করেন 1.3টা একটা সৌন্দর্য আছে, 10 10 10 সৌন্দর্য আছে, 100 100 100 সৌন্দর্য আছে। এইখানে দেখেন একবার 10 একবার 100 আবার 1000 উল্টা পাল্টা। তো এইটা দেখতে সুন্দর লাগছে না, যার জন্য অ্যান্সারটা হচ্ছে এইটা। এখন কি বিষয়টা বোঝাতে পেরেছি? বলেন ক্লিয়ার কিনা। পারছি।
জি সবাই কি ভাইয়া ক্লিয়ার ভাবে ক্লিয়ার। বুঝতে পেরেছেন? তাহলে আমরা জি ইতিমধ্যে ভাইয়া ক্লিয়ার। জি 36 থেকে খায়রুল স্যার বইয়ের 36 থেকে 69 পর্যন্ত ম্যাথ আমরা শেষ করে ফেলেছি। এরপরে হচ্ছে আপনাদের কাজ, আপনারা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তারপরে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে বলতে হবে। তাহলে কয়টা টাইপ শেষ হয়েছে বলেন তো ভাই বোন, কয়টা টাইপ আমরা শেষ করলাম? কয়টা টাইপ টাইপ। আমরা শেষ করেছি? 4টা টাইপ শেষ করে 3টা টাইপ শেষ করেছি, তিনটা। তাই না? এরপরে লেখেন টাইপ 4। আচ্ছা, টাইপ 4-এ লিখবেন বর্গের অন্তর। লেখেন টাইপ 4 হচ্ছে বর্গের অন্তর। টাইপ 4-এ আমরা লিখবো হচ্ছে বর্গের অন্তর। ভাইয়া বর্গের অন্তর মানে কি? দুইটা কথা একটু বলবো। 1 নম্বর ধরেন বলা হয়েছে যে কোনো সংখ্যার বর্গের অন্তর, বর্গের অন্তর। আবার আরেকটাতে বলা হয়েছে যে সমষ্টির বর্গ। এই দুটো কথা কি একই নাকি আলাদা বলেন তো? দুইটা কথা কি একই নাকি আলাদা? আলাদা মনে আলাদা হয়। আলাদা। মাঝে মাঝে কিন্তু সমষ্টি এগুলো মানে ভেজাল হবে, বুঝছেন? যুগ যোগ অন্তর। অন্তর। এখানে বলেছে, আমি বুঝতে পেরেছি, শোনেন। বর্গের অন্তর বলতে বুঝাই দুইটা সংখ্যার আগে বর্গ করবেন। ধরেন দুইটা বর্গের অন্তর মানে কি, একটা এক্স একটা ওয়াই হইলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরকম। এটা বর্গের অন্তর বোঝায়। আর সমষ্টির বর্গ মানে হচ্ছে আগে সমষ্টি করতে হবে, মানে এক্স প্লাস ওয়াই তার টোটালটার উপরে স্কোয়ার, এটাকে সমষ্টির বর্গ বলে। তাহলে একটা হচ্ছে বর্গের অন্তর আর একটাকে হচ্ছে সমষ্টির বর্গ, এইভাবে বলা হয়। এখন চলেন আমরা কোশ্চেন লিখবো একটা। লেখেন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। দুটি ক্রমিক সংখ্যার দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 47 হলে, 47 হলে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি কি কি, এটা হচ্ছে আপনার কাছে প্রশ্নে বলা হয়েছে। সংখ্যা দুটি কি কি লিখেছেন সবাই? প্রশ্ন লেখা হয়েছে? আগে ডিটেলস বুঝবো আমরা। ভাই আপনাকে বলছে জি দুটি ভাইয়া। ক্রমিক সংখ্যা, তাহলে আপনি তো আর জানেন না সেই দুটি ক্রমিক সংখ্যা কি কি। তাহলে আমরা ধরে নিব যে ধরি দুটি ক্রমিক সংখ্যা। ধরি দুটি ক্রমিক সংখ্যা। ধরি দুটি ক্রমিক সংখ্যা হচ্ছে একটা এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান। ধরে নিলাম। এবার আপনাকে বলছে যে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। তার মানে এই এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় বলেন তো? এক্স বড় নাকি এক্স প্লাস ওয়ান বড়? এক্স প্লাস ওয়ান বড় না? যেহেতু এক যোগ, তার মানে এটা বড়। তাহলে বড়টার উপরেও আপনি স্কোয়ার দিবেন, আবার মাইনাস, মাইনাস মানে অন্তর, এক্স এর উপরে স্কোয়ার দিবেন। এই যে বর্গের অন্তর দেওয়া আছে 47 লিখবেন, এক্স এর মান বের করবেন। তাহলে এটা যদি সূত্র করি, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 47। তাহলে এখান থেকে আমি এক্স স্কোয়ার কেটে দিব, থাকবে কি 2x সমান সমান 47 মাইনাস 1। তার মানে 2x সমান সমান পাচ্ছি 46। এক্স এর মানটা পাবেন হচ্ছে 46/2 মানে হচ্ছে 23। এক্স এর মান 23 পাইছি। তাহলে এক্স যদি 23 হয় ভাই, তাহলে এই মানটা কত হবে? যোগ করে দিব, 23 যোগ 1 মানে 24। তাহলে একটা সংখ্যা হচ্ছে 24, একটা সংখ্যা হচ্ছে 23। দেখেন তো আমার ভাই বোনেরা, আমরা বুঝতে পেরেছি কিনা? ভাইয়া দুটি হ্যাঁ, ক্রমিক সংখ্যা বললে কি এক্স একটি ধরতে হবে আর একটি কি এক্স প্লাস ওয়ানই ধরতে হবে? অবশ্যই ওয়ানই ধরবেন, কারণ ক্রমিক সংখ্যা বলেছে। ক্রমিক মানে তো আর আপনি এক্স ওয়াই ধরতে পারবেন না। ক্রমিক মানে কি? এখন যদি তিনটি বলে? তিনটি তো এই ম্যাথে বলবে না বোন, এটা তো বর্গের অন্তরের। তো বিয়োগফল কি আপনি তিনটা ম্যাথের কি বিয়োগ করেন নাকি? তিনটা কি বিয়োগ করা যায়? তিনটা সংখ্যা তো আর বিয়োগ করা যায় না। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য দুইটাই বলবে, জি বুঝতে পারছি। চিন্তার কিছু নাই। আর তিনটা সংখ্যা কখন বলবে সেই ম্যাথে আমি এখনো যাইনি বোন, একটু ধৈর্য ধারণ করেন। আসবে, সবই ধীরে ধীরে আসবে, কিছুই বাদ থাকবে না। তাহলে আমরা টাইপ 4-এ এটা বুঝলাম। স্যার এখন কথা হচ্ছে বর্গের অন্তর। কি হয়েছে? স্যার বর্গের অন্তর এটা কি হবে? বর্গের অন্তর যেটা এই যে রোমান ওয়ান বর্গের আর অন্তর রোমান মানে কি? টু বর্গ থাকে। মানে কি স্কোয়ার না? তাহলে এই যে এইটার স্কোয়ার করলেন, পরে বলছে কি এইটা এইটার উপরে স্কোয়ার করলেন, তাহলে বর্গ বের করলেন, দুইটার বর্গ হইলো। আর দুইটার বর্গের অন্তর মানে কি? যে বিয়োগফল। বুঝতে পেরেছেন? ভাইয়া হুমায়ুন জি বুঝতে কবির পারছি। লিংক পাচ্ছে না, মেসেজ দিচ্ছে। ও মুড়ি কিনে খাইতে কোন, আর না হলে কিনে পাঠাই দেন। লিঙ্ক দিছি, লিঙ্ক খুঁজে পাচ্ছে না। চোখ কানা সব নাকি? বুঝি না, মাঝে মাঝে ডিস্টার্ব সব। আচ্ছা, তাহলে এখান থেকে এটা গেল। এখন আসেন, তাহলে এইখান থেকে আমি যদি করতে চাই, ভাই সাবা মাহবুব আপনি একটু মিউট করেন না বোন প্লিজ, আপনার কাছে অনুরোধ করছে। আপনার ওখান থেকে বারবার শব্দ আসছে, আপনি একটু মিউট করে রাখলে ক্লাসটা আরো সুন্দর হবে। আচ্ছা, এখন আসেন, তাহলে এই ম্যাথগুলা আপনি যদি আরো শর্টকাটে করতে চান, তখন আপনি যে কাজটা করবেন, আপনার দুইটা সংখ্যা বের হবে, একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা। তাহলে এখান থেকে আপনি লিখবেন তখন বড় সংখ্যা। বড় সংখ্যার সূত্রটা আসবে হচ্ছে অন্তর প্লাস 1/2। অন্তর প্লাস 1/2। তাহলে অন্তর ছিল হচ্ছে 47, 47 প্লাস 1/2 মানে হচ্ছে 48/2 মানে হচ্ছে 24। আর ছোট সংখ্যা যদি বের করতে হয়, আপনি শর্টকাটে যদি করতে চান, অন্তর থেকে আপনি 1 বাদ দিবেন, 2 দিয়ে ভাগ করবেন।
তার মানে 47 - 1/2 মানে 46/2 মানে আসবে হচ্ছে 23। দেখেন তো আমার ভাই বোনেরা বুঝতে পারছেন কিনা? তাহলে যখনই জি আমাদের ভাইয়া। অন্তরের ম্যাথ থাকবে, বর্গের অন্তর দেওয়া থাকবে, সেখানে দুইটা ম্যাথের মান বের হবে, একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা। বড় যদি বলে অন্তরের সাথে 1 যোগ করব, 2 দিয়ে ভাগ করব। ছোট সংখ্যা যদি বলে অন্তরের থেকে 1 বাদ দিবেন, 2 দিয়ে ভাগ করবেন। আমরা কি বুঝতে পেরেছি? ক্লিয়ার ভাবে বুঝছেন সবাই? জি জি ভাইয়া, ভাইয়া বুঝতে বুঝতে পেরেছি। পারছি। আচ্ছা, জি ধন্যবাদ। ভাইয়া। জি এই বুঝতে টাইপের পারছি। ম্যাথ আছে, আমি নাম্বার বলে দিচ্ছি, একটু খেয়াল করে শুনে নেন। সেটা হচ্ছে 113 থেকে 120 পর্যন্ত ম্যাথ থাকবে। 113 থেকে 120। কারোর কাছে যদি খায়রুল স্যারের বই না থাকে, চিন্তার কিছু নাই ভাই। যার কাছে যে বই আছে সেই বইতে এই ম্যাথ গুলো আছে। আপনি শুধু টাইপ মিলাবেন, পর পর ম্যাথ করা শুরু করবেন। কোনো প্রবলেম হলে গ্রুপে আলোচনা করবেন, শেষ। এরপরে লেখেন টাইপ 5, আজকের শেষ টাইপ, টাইপ নাম্বার 5। টাইপ নাম্বার 5-এ আমরা শিখবো ভাজক সংখ্যা নির্ণয়। টাইপ নাম্বার 5-এ আমরা শিখবো হচ্ছে ভাজক সংখ্যা নির্ণয়। পরীক্ষাতে হুট করে পড়লো যে 72 সংখ্যাটির ভাজক সংখ্যা কত, বের করেন। এখন তো ভয়তে বসে থাকবেন, এই আবার কি জিনিস? খুবই সহজ জিনিস। প্রথমে 72 সংখ্যাটা আমরা লিখবো। এবার এটাকে আপনি ভাগ করতে থাকবেন। ধরেন 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত হবে? 36 দুগুণী 72। আবার যদি 2 দিয়ে দেন, 18 দুগুণী 36। আবার যদি 2 দিয়ে দেন, 9 দুগুণী 18। এবার কি আর 2 দিয়ে যাবে? 9-এর মধ্যে তো আর 2 দিয়ে যাবে না। তাহলে 9-কে যদি আপনি লিখতে চান, আপনি 3 দিয়ে লিখতে পারবেন। 3 × 9 লিখে ফেললাম। এবার কি করব? এরপরে কাজ হচ্ছে, দেখেন 2 আপনি কয়টা আছে? এখানে 2 3টা আছে, তার মানে 2 এর পাওয়ার 3 দিবেন। গুণ চিহ্ন দিয়ে 3 এখানে 2টা আছে, তার মানে 3 এর পাওয়ার 2 দিবেন। এই কাজটুকু করে নেওয়ার পরে প্রত্যেকটা পাওয়ারের সাথে আমরা 1 যোগ করব। তাহলে 3-এর সাথে 1 যোগ করলে 4 হবে, মাঝখানে গুণ ছিল, গুণ দিবেন। পাওয়ারের সাথে যোগ হবে, কিন্তু অন্য কোনো কিছুর সাথে না। 2-এর সাথে 1 যোগ করলে 3 হবে, তার মানে 3 এ 4 12 হচ্ছে অ্যান্সার। প্রিয় ভাই বোন, আমরা কি এটা বুঝতে পেরেছি? না বুঝলে বলেন যে ভাই এই জায়গাতে এখনো একটু ঝামেলার সৃষ্টি আছে। স্যার বুঝতে পারেন, প্রথম থেকে আবার একটু বলেন। প্রথমে এটা ভাগ করতে থাকবেন। এই ভাগ এখন আমি আপনাকে শেখাতে পারবো না ভাই, এটা ক্লাস 5-এর ম্যাথ। আর যদি এতে প্রবলেম হয় যে আচ্ছা বোর্ড বইতে আছেন না, বোর্ড বইতে তো আছেন, ওইটা ক্লিয়ার হয়ে যাবেন। এই ভাগগুলো আমরা, ভাইয়া হ্যাঁ বলেন। ওয়ান যোগ করছি পাওয়ারের সাথে, কেন ওয়ান যোগ এটা করলে নিয়ম আমরা ভাই, গুণ করব? ম্যাথের একটা নিয়ম, মানে সূত্র অনুযায়ী। ম্যাথের নিয়মটা মানে আচ্ছা বের করার ক্ষেত্রে আমরা এই কাজটা করব। প্রত্যেকটা পাওয়ার মানে ভাজক বের করতে দিলে আমরা এই কাজটুকু করব। তাহলে 3-এর সাথে 1 যোগ করলে কত হয়? 4 হবে। 2-এর সাথে 1 যোগ করলে কত হবে? 3 হবে। তাহলে 3 আর 4 গুণ করলে 3 আর 4 12 হবে। বুঝছেন? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার আপনারা এটা করেন তো, জি আপনি ভাইয়া। 180টা বের করেন তো। আপনারা আবার আমার অফলাইন ব্যাচের ভাই ভাইদের মধ্যে করেন না যে ভাইয়া সহজটা করে আমাদের জটিলটা দেন কেন। ভাই এটাই তো ম্যাথ। আপনি এখন না পারলে তো আমি আসি, এটা আবার করার চেষ্টা করেন, ভাগ করা শুরু করেন। তাহলে এটাকে যদি আপনি ভাগ করেন, কত দিয়ে যায়? জোড় সংখ্যা আছে, তার মানে 2 দিয়ে যাচ্ছে। 2 দুগুণী 4, 9 দুগুণী 18, 4 দুগুণী 8। এই যে ভাগ করলাম, এখন এই ভাগ আমি আপনাকে শেখাতে পারবো না ভাই, কারণ সেই এতে আমরা এই ব্যাচটা না আর কি। বুঝতে পারছেন? এটা ক্লাস 4-এর ম্যাথ, 4 5-এর ম্যাথ। 4 × 3 ওটা কিভাবে হয়েছে ওটা বুঝি নাই। ওরে 4 × জ্বালা রে, 3। এই যে পাওয়ার ছিল 3, এখানে পাওয়ার ছিল 2। প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 যোগ করতে হয়। 3-এর সাথে 1 যোগ করলে 4 হয়, আর 2-এর সাথে 1 যোগ করলে 3 হয়। এই সেই 4 আর 3 এইভাবে পাইছি। বুঝতে পেরেছেন? পাওয়ার যতই থাকুক মানে এক যোগ করতে হবে। হ্যাঁ, পাওয়ার যতই থাকুক, পাওয়ার 1 কোটি থাকলে 1 কোটি যোগ 1। পাওয়ার যদি কামরুন নাহার থাকে, কামরুন নাহারের সাথে 1 যোগ। বুঝতে পেরেছেন? এবার আসেন, তাহলে এটা যদি আমরা ভাগ করি কত আসবে? 2 দিয়ে করলে 2 কে 2, 4 দুগুণী 8, 1 আর 4, 7 দুগুণী 14। আর আমাদের 2 দিয়ে যাবে না। এবার 3 দিয়ে করে দেখেন তো। 3 দিয়ে করলে 3 এ 4 12। এখন আপনি বলতে পারেন ভাই আপনি আর কি মুখস্থ করেছেন নাকি? না ভাই, আমি তো দীর্ঘদিন করাচ্ছি ভাই, তাই মুখস্থ হয়ে গেছে। আপনি এরকম দীর্ঘদিন ম্যাথ করলে আপনিও পারবেন। তাহলে 3 এ 4 12, আর অবশিষ্ট 2, 2 আর 7 মানে 27। 3 নং 27। এবার আমাদের কিন্তু আর 3 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে, আমরা জানি 7 7 49। এইটা আপনাদের কাজ, আপনারা করে ফেলবেন। এখন দেখেন 2 এর পাওয়ার এখানে কয়টা ছিল ভাই? 2 কয়টা নিয়েছেন? 2টা। 2 এর পাওয়ার 2 ইন্টু 3 এখানে কয়টা নিয়েছেন? একটা নিয়েছেন। 7 এখানে 18 কয়টা হবে নিয়েছেন? 2টা উত্তর। নিয়েছেন। 7 2টা নিয়েছেন। এরপরে কি কাজ করতে বলছি? প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 যোগ করতে বলছি। 2 এর সাথে 1 যোগ করলে ভাই 3 গুণ, 1 এর সাথে 1 যোগ করলে ভাই 2 গুণ, 2 এর সাথে 1 যোগ করলে ভাই 3। এবার এটা গুণ করেন। 3 দুগুণী 6, 3 6 18। এখন কি গেছে মাথার মধ্যে, নাকি মাথার উপর দিয়ে গেল একটু বলেন। ক্লিয়ার ভাইয়া, আচ্ছা, সম্পূর্ণ ক্লিয়ার ভাইয়া। এই টাইপের জি ম্যাথ আছে ভাইয়া। হচ্ছে 104 থেকে আছে হচ্ছে আপনার 111 পর্যন্ত। এগুলো সব করে ফেলবেন। এই টাইপের ম্যাথ যার কাছে যে বই আছে সেই বই থেকে করে ফেলবেন। আজকে আমাদের টাইপ 5 পর্যন্ত আলোচনা করলাম। আচ্ছা, আপনাদের একটু প্যারা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ভাই আমরা কি এইভাবে লিঙ্ক কি প্রত্যেকদিন এইভাবে দিতে থাকবেন? না ভাই, একটা লিঙ্ক দিব, একটা লিঙ্কে সব ক্লাস আছে। সেই সিক্রেট লিঙ্কটা এখনো আপনাদের মাঝে আমি শেয়ার করিনি। কেন শেয়ার করিনি?
কারণ আপনাদের এই 3টা ক্লাস দিলাম দেখতে, এরপর আর পেমেন্ট কিন্তু কেউ ব্যাক পাবেন না। এই 3টা ক্লাসের মাধ্যমে আপনি যাচাই করে আমাকে বলবেন যে ভাইয়া ক্লিয়ার, তখন আমি একটা লিঙ্ক দিব। কারণ এই লিঙ্ক আপনার কাছে দিয়ে দেওয়া মানে পরে যদি আপনারা আমাকে বলেন যে ভাই 2500 টাকা ব্যাক দেন, আমি মাপ চাই, দোয়াও চাই। কথা বুঝতে পারছেন? যার জন্য এখন আমি সিক্রেট লিঙ্কটা আপনাদের কাছে শেয়ার করি নাই। ওই লিঙ্কটা শেয়ার করা মানে আপনি সবকিছু পেয়ে গেলেন, সহজ বিষয়। কথা বুঝতে পারছেন? তাহলে এখন কি আর কি কারো কোনো বিষয় আছে নাকি লিভ নেওয়ার চিন্তা ভাবনা আছে আপনাদের? না ভাইয়া, লিভ নেওয়ার যদি না চিন্তা থাকে ভাবনা তাহলে নেই। আমি লিঙ্কটা দিয়ে দিব। প্রত্যেক দিনকার ক্লাস কোনো প্রত্যেক দিন লিভ ওখানে নাই। আপলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনাদের আর কান্নাকাটি করা লাগবে না যে ভাই এ কিভাবে পাবো, কই পাবো, লিঙ্ক কই, আজকের ক্লাস কই। ভাই পর পর ক্লাসগুলো সাজানো হচ্ছে, সব চিন্তা নাই। একটা লিঙ্ক আজকে আপনাদের কাছে শেয়ার করব। আর আর কখনো একটা জিনিস একটু বলি, ক্লাসটা রেকর্ড পাবেন 1 থেকে 2 ঘন্টার মধ্যে। তাড়াহুড়া করবেন না, কারণ আপনি ক্লাসে ছিলেন না, এটা আপনার শাস্তি। আপনি এত দ্রুত কেন? তাহলে আপনি ক্লাসে থাকবেন তাইলে। তাহলে সেক্ষেত্রে আমাদের আজকের এই যে ক্লাসটা 12টার পরে অ্যাড করবো, আজকে তাড়াতাড়ি তাড়াহুড়া করবো না, আজকে আস্তে ধীরে অ্যাড হয়ে যাবে, একটা লিঙ্কে অ্যাড হবে। সুতরাং আর গ্রুপে কেউ মাছ বাজার বানাবেন না ভাই। আমি যখন লিখবো যে সকলে রেডি হন, আপনারা লিখতেছেন রেডি রেডি। ভাই আপনাদের কাছে কি বলছি যে রেডি, আপনি রেডি হয়েছেন? এটা কি আপনার জানানোর কথা নাকি? এটা তো আমি শুধু এসএমএস করবো, এটা আপনারা এসএমএস করবেন না। আপনারা এসএমএস করবেন কখন? যদি আপনারা কোনো জিনিস না বুঝতে পারেন তখন আপনারা এসএমএস করবেন। বুঝতে ভাইয়া পারছেন? একটা কথা ছিল, একটা না 10টা কোন। আমি কালকে পাঠশালায় নোট শেয়ার করছি কিন্তু অ্যাপ্রুভ হয় না। আজকে আবার করলাম, এটাও অ্যাপ্রুভ হয় না। এখন আচ্ছা, আমি এটা বুঝতে অ্যাপ্রুভ হয়নি, পারতেছি না। হবে। আপনার কাজ কি? আপনার কাজ কি বলেন? আপনার কাজ হচ্ছে নোটটা জমা দেওয়া, এটাই তো। জি। আচ্ছা, এই কাজটুকু করলেই হবে, এতেই আমি খুশি। ঠিক আছে? আর ও অ্যাপ্রুভ আচ্ছা, হবে, ঠিক হয়তোবা আছে। সবাই ব্যস্ত আছে তো। আমাদের তো ধরেন যারা মডারেটর থাকে এরা খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয়, এই জন্য অনেক সময় হয়ে ওঠে না। তবে যাই হোক, এটা দেখবো। আর ওই যে আলিমা আপু, আপনি হচ্ছে অবশ্যই নোটের মধ্যে সুন্দর করে গ্রুপের নাম লিখবেন, আমার নাম লিখবেন এবং আমাদের ব্যাচের নাম লিখবেন, 0 থেকে জব প্রস্তুতি। 5টা পেজের মধ্যে ছোট ছোট করে লিখে দিবেন। তারপরে আপনার এই নোটটা জি আমরা একটু ভাইয়া। শেয়ার করবো আর কি। ঠিক আছে? আর কি কারো কোনো কোশ্চেন আছে? আর যদি কারো লিভ নেওয়ার দরকার থাকে এখনই ভাই আপনারা বলবেন, বলার পরে তাহলে আমি লিভ দিয়ে আমি নতুন মানে সিক্রেট লিঙ্কটা আমি আপনাদেরকে শেয়ার করে দিব। কারণ প্রত্যেকদিন এইভাবে আলাদা আলাদা ক্লাসের লিঙ্ক 120টা লিঙ্ক তো আর আপনাকে আমি দিতে পারবো না। একটা লিঙ্ক দিলে 120টা ক্লাস পেয়ে যাচ্ছেন, তাহলে সেটা করব। বুঝতে পারছেন? আর ওই লিঙ্কটা দয়া আর মায়া করে ওইটা আবার কারোর হাজবেন্ড থাকলে হাজবেন্ডের কাছে দিবেন না, কারোর ফ্রেন্ড থাকলে ফ্রেন্ডের কাছে দিবেন না। ওই লিঙ্কটা আপনি কোথায় রাখবেন? আপনার নিজের আইডিতে শেয়ার করে রাখবেন। নিজের আইডিতে কিন্তু রাখা যায় কিভাবে জানেন? আপনার নিজের আইডিতে মেসেঞ্জারে রেখে দিবেন, যা কেউ দেখতে পারবেন একমাত্র আপনি ছাড়া। আপনার আইডির নাম ধরেন এই যে রাজু ভাই, রাজু। আপনি রাজু সার্চ দিবেন, আপনার আইডিতে আপনি রেখে দিবেন, কারোর কাছে দেওয়ার দরকার নেই। আপনি আপনার মতো করে ওইটা অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে আর কি। ঠিক আছে? প্রত্যেক দিনকার ক্লাস ওখানে প্রত্যেকদিন যুক্ত হবে। সবার কি বুঝাতে পেরেছি? জি। জি ভাইয়া। একটু ইউজ টু হন আমার সাথে, একটু ইউজ টু হয়ে গেলে আমার প্ল্যান গুলো সবাই বুঝতে পারবেন, চিন্তার কিছু নাই। ঠিক আছে? ডিসডব্লিউ জমা দিতে হবে গ্রুপে আবারও। হ্যাঁ, আসসালামু এটা আলাইকুম পাঠশালা গ্রুপে জমা আসসালামু দিবেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। স্যার আমি হুমায়ুন বলছিলাম। লাইভ কেটে যাবে এখনই ভাই, সময় কম, 30 সেকেন্ডও নাই। ভাই আমার আজকে পরীক্ষা শেষ হয়েছে মাত্র, আর কি আজকে এক্সাম শেষ হয়েছে মাত্র। সমস্যা নেই ভাই, আজকের ক্লাসটা রেকর্ড দেখে নিয়েন। হ্যাঁ, আর এই ক্লাস রেকর্ড জি করবেন না, আমরা এটা 10টা 11টার মধ্যে দিচ্ছি আর কি। ধন্যবাদ সবাইকে, সালাম জি আলাইকুম। জি জি। ওয়ালাইকুম আসসালাম।